শেখ হাসিনার পতনের পর এই আন্দোলনে এবং এর পরে সবচেয়ে বড় বিপ্লবী হিসেবে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। এবং তারা এরপরে এমন এমন কথা বলেছেন, এমন এমন আন্দোলন করেছেন, থানা থেকে আসামি ছাড়িয়ে এনেছেন, এমনভাবে সবই একেবারে নায়কোচিত বীরত্ব সূচক ছিল। তাদের এইসব বীরত্বের অনেকেই প্রশংসা করেছিলেন। তারা কখনো কখনো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছেন, সেনাবাহিনীকে ভয় পান না এরকম বলেছেন, পুলিশের বিরুদ্ধে কথা বলেছেন, 32 ভেঙে ফেলেছেন এবং এটাকে নিশ্চিহ্ন করার কথা বলেছেন, গোপালগঞ্জে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলেছেন, বিএনপিকে পতনের কথা বলেছেন, নানান কথাবার্তা বলেছেন, সবগুলোই বিপ্লবী মার্কা কথাবার্তা। কিন্তু এই দুজনের ভূমিকা এখন ধীরে ধীরে প্রশ্নবিদ্ধ হচ্ছে। প্রশ্নবিদ্ধ এই কারণেই হচ্ছে, জুলাই আন্দোলনের সময় তাদের যে ভূমিকা বা তাদের যে অবস্থান, সেগুলোর কারণে তারা প্রশ্নবিদ্ধ হচ্ছেন। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের মোটামুটি হাড়ি ভেঙে দিয়েছেন। এমনভাবে ভাঙলেন যেটাতে আসলে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর আর তেমন ইজ্জত রইল না। এবং সেই সময় তাদের যে ভূমিকা, তারা যে শেখ হাসিনা সরকারের সঙ্গে আতাত করতে চাইলেন এবং ডিজিএফআই যেভাবে তাদেরকে প্রেসক্রিপশন দিলেন সেভাবেই যে তারা চলতে চাইলেন, সেগুলো তিনি প্রকাশ করে দিয়েছেন। এবং আন্দোলনের এক পর্যায়ে হাসনাত আবদুল্লাহ এমন এক ভুল করেছেন, শেষ পর্যন্ত তিনি বলতে হয়েছে, খোদার কসম এরকম ভুল আর করব না। আমরা দেখব যে প্রথম আলোতে আব্দুল কাদের যে ইন্টারভিউটা দিয়েছেন, সেই ইন্টারভিউতে আব্দুল কাদের হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের বিরুদ্ধে কি এমন বলেছেন যেগুলো আসলে কতটা সত্য, এবং যার কোনো রিয়াকশন আমরা এখনো হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের কাছ থেকে দেখিনি। মোটামুটি বড়সড় একটা ইন্টারভিউ দিয়ে সাক্ষাৎকার দিয়েছেন আব্দুল কাদের। 19 জুলাই যে 9 দফা রাতে ঘোষণা করা হয়েছিল সেটার কথাই বলছিলেন। তো সেটার নানান প্রেক্ষাপট এনে তিনি বলছিলেন যে তিনি আন্দোলন ছেড়ে যাবেন না। তার এক বন্ধু তাকে বলছিলেন যখন তিনি যাত্রাবাড়িতে আন্দোলন করছিলেন, এমন অবস্থার মধ্যে তিনি নাহিদ ভাই অর্থাৎ বর্তমান এনসিপির যিনি আহ্বায়ক তাকে ফোন দিয়েছেন এবং আসিফ মাহমুদকে ফোন দিয়েছেন। বেলা 3:30টার পর ছাত্র শিবিরের নেতা এস এম ফরহাদ আমাকে ফোনে পরিস্থিতি জানালেন, বললেন কাউকে ফোনে পাচ্ছেন না। ডাকসুর এখন যিনি জিএস তিনি আব্দুল কাদেরকে ফোন দিয়েছেন 19 জুলাই বিকালে। এর আগে আব্দুল কাদের ফোন দিয়েছিলেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে, তাদেরকে তিনি সম্ভবত পাননি। তো তিনি বলছেন যে আমি একই অবস্থার কথা বললাম। আব্দুল কাদের এস এম ফরহাদকে বলছেন আমিও একই অবস্থার কথা বললাম, যে আমিও কাউকে পাচ্ছি না। এস এম ফরহাদ আব্দুল কাদেরকে বলছেন তখন যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, হাসিব আল ইসলাম নাকি সরকারের সঙ্গে সমঝোতা করতে চাইছেন। এটা গেল প্রাথমিক ধাপ। এরপর আরও আছে। 16 জুলাই রংপুরে আবু সাঈদের মৃত্যুর পর ডিজিএফআই নাহিদ ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে নিয়ে বলে, তোমরা সংবাদ সম্মেলন করে বলো আমরা আলোচনা করতে প্রস্তুত। হাসনাত সার্জিস সেই প্রস্তাবে রাজি হয়ে যান। নাহিদ ভাই বলেন, বাকের, কাদের এবং আসিফের সঙ্গে আলোচনা না করে আমি কিছু করতে পারবো না। এরকম সংবাদ সম্মেলন ডাকলে মানুষ আমাদের গাদ্দার বলবে। নাহিদ ভাই বলেন বাসায় গিয়ে একটা বিজ্ঞপ্তি দেবেন। তখন ডিজিএফআই এর পক্ষ থেকে বলা হলো, ঠিক আছে তোমরা বিজ্ঞপ্তি দাও, কিন্তু সেখানে উল্লেখ করতে হবে আমরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। এতদিন আমরা বসার জন্য প্রস্তুত ছিলাম, তারা চায়নি, এবার তারা চাইলো। তিনি বলছেন ডিজিএফআই নাহিদ ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ডেকে নিল এবং প্রস্তাব দিল যে তোমরা সরকারের সঙ্গে বসতে প্রস্তুত, এরকম একটা স্টেটমেন্ট দাও। তো এটাতে নাকি হাসনাত এবং সার্জিস রাজি হয়ে যান, কিন্তু নাহিদ এরকমটা চাননি। তিনি বলছেন সেদিন রাত 11টার পরে আমরা ভার্চুয়ালি একটা বৈঠক করি। ডিজিএফআই নাহিদ ভাই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলেছেন, ডিজিএফআইকে নাহিদ ভাই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলেছেন, সেটার জন্য দাবি দাওয়া নিয়ে আলোচনা হলো। বৈঠকে তৎকালীন গণতন্ত্র ছাত্র শক্তির নেতাদের সঙ্গে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমও যুক্ত হন। নাহিদ ভাই ওই বৈঠকে বলেন, 5 জন মানুষের মৃত্যুর বিনিময়ে আমরা শুধু কোটা সংস্কার দাবির মধ্যে সীমাবদ্ধ থাকবো নাকি আরও কিছু দাবি দাওয়া দেব। এর মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের বিচার, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের মন্ত্রীদের বিচার, বিভিন্ন বিশ্ববিদ্যালয় হামলার ঘটনায় উপাচার্য প্রক্টরের পদত্যাগ, এইসব সাধারণ দাবি সেখানে আসে। তারা বলছেন যে আমরা যেহেতু ডিজিএফআই বলেছে আমরা একটা স্টেটমেন্ট দিব বা একটা বিজ্ঞপ্তি দিব, কিন্তু এখানে কিছু দাবি দাওয়া যুক্ত করা যায় যেগুলো মোটামুটি শেখ হাসিনা সরকারকে দুর্বল করবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হলো, উদ্ভূত পরিস্থিতির জন্য সরকার দায়ী, সরকারকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। রাত 12:30টায় হাসনাত আবদুল্লাহ সংবাদ বিজ্ঞপ্তিটা তার ফেসবুক পোস্টে
ফেসবুকে পোস্ট করেন, সাংবাদিকদেরকেও পাঠানোর সময় তিনি একটা বাক্য যোগ করেন যেটা সবচেয়ে বেশি প্রবলেমেটিক ছিল। সেখানে তিনি যোগ করে দেন যে সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি সমন্বয়করা, এটাই যোগ করে দেন। কাদের বলছেন, আমরা রাতে ঘুমিয়ে পড়েছিলাম। 17 জুলাই সকালে শিবিরের নেতা ফরাদ ভাই আমাকে ফোন করে বলেন, তোমরা শহীদের রক্তের সাথে গাদ্দারি করছো। এমন আচরণের কারণ জানতে চাইলে তিনি বলেন, টেলিভিশনে স্ক্রল দিচ্ছে, শিক্ষার্থীরা আলোচনায় বসতে প্রস্তুত, তারা পড়ার টেবিলে ফিরতে চায়, কিন্তু কথা আমরা কোথাও লিখিনি। হাসনাত ভাইকে ফোন করা হলে তিনি বললেন, এটা তোমাদের দেখিয়ে নিয়েছি। ওই যে হাসনাত যে লাইনটা লিখেছে সেটা দিয়েই হচ্ছে টেলিভিশন স্ক্রল দিচ্ছে যে শিক্ষার্থীরা আলোচনায় বসতে প্রস্তুত। তখন এস এম ফরহাদ আব্দুল কাদেরকে ফোন দেন, ফোন দিয়ে জানতে চান যে এই গাদ্দারিটা কেন করলা। তখন হাসনাতকে আবার ফোন দেন আব্দুল কাদের, তিনি বলেন এটা, হাসনাত কাদেরকে বলেন এটা দেখিয়ে নিয়েছি। সর্বশেষ সংস্করণটি দেখাতে বললে তিনি বলেন তার ভুল হয়েছে, দুঃখিত। তার বক্তব্য ছিল, খোদার কসম এরকম ভুল আর করব না। 16 জুলাই রাতে যেসব দাবি ঠিক হয়েছিল সেগুলো তখনও আমাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। শিবির নেতা ফরহাদের সঙ্গে সেগুলো আলোচনা করা হলো। 1 ঘন্টা পর আমাদের দাবি দেওয়া সহ আরও কিছু দাবি নিয়ে একটা খসড়া করলেন। 19 জুলাই রাতের কথা বলছেন আর কি। সেখানে প্রথম দফা ছিল সরকারের নিঃশর্ত ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। তিনি আব্দুল কাদের মূলত এই 9 দফায় মানে পদত্যাগের, সরকারের পদত্যাগের দাবির পক্ষে ছিলেন না, কেননা এটা যেহেতু তাকে বলতে হবে এটা তিনি বলতে চাননি, তিনি সে কথাটাই বলছেন। তিনি বলছেন, ফরহাদ ভাইকে আমি বললাম এখন নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলতে পারবেন না, পদত্যাগের দাবি দিতে পারবো না। মানে তিনি বলছেন নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলতে পারি, কিন্তু পদত্যাগের দাবি কথা বলতে পারবো না। ক্ষমা চাইলে তো শেখ হাসিনার নৈতিক কোনো ভিত্তি থাকবে না। দ্বিতীয় দফা ঠিক হলো ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ মন্ত্রীদের বিচার এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, এরকম কথাবার্তা ছিল। তো সেখানে তিনি আরো বলছেন যে 1 আগস্ট যখন এই ডিবি কার্যালয়ের সমন্বয়করা যখন মুক্ত হলেন সেই ঘটনার কথা বলছেন। সেদিন দুপুর 12টা 5 মিনিটে আসিফ ভাই আমাকে ফোন করে বললেন, তুই সাবধানে থাকিস, তোকে ফেলে মেরে ফেলবে। 1টা 13 মিনিটে আমাকে মেসেজ দিয়ে বলেন, আমরা সিনিয়ররা বের হয়েছি, আমাদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো কর্মসূচি দিও না। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, আব্দুল কাদেরকে বলছেন তাদের সঙ্গে আলোচনা করা ছাড়া কোনো কর্মসূচি না দিতে। তারা কিছুদিন ডিবি কার্যালয়ে ছিলেন, বাইরের অবস্থা সম্পর্কে সেভাবে জানেন না। তাই আমি সাংবাদিকদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে 2 আগস্ট দোয়া মোনাজাত, প্রার্থনা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করি। আসিফ ভাই সঙ্গে সঙ্গে আপত্তি জানান। বড় আপত্তি আসে সন্ধ্যা নাগাদ। সন্ধ্যার পর থেকে অনেক সাংবাদিক আমাকে ফোন করে বলেছিলেন, সার্জিস আলম হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমার কর্মসূচিটি ডিলিট করে লিখেছেন এটা কাদেরের ব্যক্তিগত কর্মসূচি, কাদের উচ্চ পর্যায়ের কোনো সমন্বয়ক নয়। আমরা আলাপ আলোচনা করে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানাবো। পরে দেখতে পাই কাদের বলছেন আমাকে গ্রুপ থেকে বের করে দিয়েছেন সার্জিস, আমি ওই গ্রুপে আর কোনো বার্তা দিতে পারছিলাম না। সেই সময় নাহিদ ভাই আর আসিফ ভাইকে ফোনে পাচ্ছিলাম না। সেই গ্রুপের অ্যাডমিন সমন্বয়ক আব্দুল্লাহ সালাহিন অয়নকে দিয়ে সার্জিসের মেসেজটা ডিলিট করায়। অয়ন আমাকে আবার গ্রুপে যুক্ত করে। সার্জিসের ডিলিট করা কর্মসূচির বার্তা আমি আবার গ্রুপে দিলাম, সার্জিসকেও গ্রুপ থেকে রিমুভ করে দিলাম। আসিফ ভাই আমাকে বললেন, তোমাকে তো নিষেধ করেছিলাম যে কর্মসূচি দেওয়ার আগে আলোচনা করা উচিত ছিল। আমি বললাম, ভাই আমি তো ভুল করিনি। ওই সময় নাহিদ ভাই ও আসিফ ভাইয়ের সঙ্গে হাসনাত ও সার্জিস ভাইয়ে খুব ঝামেলা করছিলেন। নাহিদ, আসিফ ভাইয়ের সঙ্গে হাসনাত ও সার্জিস ভাই খুব ঝামেলা করছিলেন। তিনি বলছেন কাদের, হাসনাত সার্জিস বলছিলেন তোমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছো, বিএনপি জামাতের পায়ে আন্দোলন করছো, কাদেরকে থামাও। এক পর্যায়ে আমি সাদিক ভাইকে ফোন করে বললাম সার্জিসটা এমন করছেন, তাদের থামান। সাদিক কি করেছিলেন জানি না, এক পর্যায়ে সার্জিস চুপ হয়ে যান। সেই রাতে সিদ্ধান্ত হলো যে ঝামেলা হয়েছে তা নিয়ে 2 আগস্ট জুমার নামাজের পর বৈঠকে বসবো। হাসনাত সার্জিসকে কোনোভাবেই বোঝানো যাচ্ছিল না তারা আর আন্দোলন করতে চাইছিলেন না। তাদের সঙ্গে হাসিব আল ইসলামও ছিলেন। জুমার পর অনলাইনে আমাদের বৈঠক হয়, সেখানে তৎকালীন ছাত্র শক্তির নেতাকর্মীরা ছিলেন এবং ওই বৈঠকে হাসিব জানিয়েছিলেন তিনি আন্দোলন চালিয়ে যেতে চান না, তার ঝুঁকি লাগছে, মানুষ মারা যাচ্ছে, এ দায় আমাদের। এক পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বললাম, আন্দোলন কে করলো না করলো সেটা ব্যাপার নয়, কেউ যেন স্যাবোটাজ না করে, অর্থাৎ ষড়যন্ত্র না করে। এই কথা বলার কারণ সেই সময় কর্মসূচি ঘোষণার কারণে হাসিব আমাদের বিরুদ্ধে ফেসবুকে কয়েকটা স্ট্যাটাস দিয়েছিল।
কাদেরের বক্তব্যে যেটা স্পষ্ট, হাসনাত আব্দুল্লাহ একটা সময় আন্দোলন করতে চাইলেন না এবং কাদেরকে থামাতে চাইলেন এবং সরকার যে প্রেসক্রিপশন দিলেন সেই প্রেসক্রিপশনে চলতে চাইলেন। এটা হাসনাত এবং সার্জিস আলমের সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। কিন্তু এরপরে তারা যে বিপ্লবীটা সাজলেন, তারা যে এই আন্দোলনের অন্যতম ধারক বাহক হয়ে গেলেন, তারা যেভাবে বিপ্লবী কথাবার্তা বললেন, সেগুলো নিয়ে সমস্যা। আপনি একসময় এগুলো করেছেন, আপনি আপনার সমন্বয়কদের সঙ্গে ঝগড়া করেছেন আন্দোলন থামানোর জন্য, কাদেরকে থামাতে চাইলেন, সেই 9 দফা নিয়ে আপনারা বাকবিতণ্ডা করলেন, তারপরে হচ্ছে কাদের কর্মসূচি দেওয়ার কারণে আপনারা বাকবিতণ্ডা করলেন বা সেটা যেন না দেয় সেটার পথে হাঁটতে চাইলেন এবং সরকার যেভাবে প্রেসক্রিপশন দিচ্ছে সেভাবে চলার চেষ্টা করছেন, যেভাবে কাদের বলছেন সেই অনুযায়ী। সেই জায়গা থেকে আপনারাই সবচেয়ে বড় বিপ্লবী সাজলেন। সেই কাদের যে জীবনের সবচেয়ে বড় রিস্কটা নিয়েছিলেন, তিনি কোনো লাভবান হননি বা হতে চাননি। তিনি তার ফেসবুকে কয়েকটা স্ট্যাটাস দিয়েছেন যে হচ্ছে আমি 5 আগস্টের পরে কোনো কিছুই চাইনি, শেখ হাসিনার পতন হয়ে গেছে, আমার জন্য এটাই এনাফ। তার সেরকম রাজনৈতিক কোনো উচ্চাকাঙ্ক্ষাও ছিল না এবং অন্তত সমন্বয়কদের মধ্যে সবচেয়ে ক্লিন ইমেজের সমন্বয়ক সম্ভবত কাদের। এবং তিনি এখনও অকপটে স্বীকার করেন তিনি গরিব ফ্যামিলির সন্তান, এখনও তিনি অকপটে স্বীকার করেন তার বাবা দারোয়ান, তার চাল চলন আচার আচরণ এখনও সেই আগের কাদেরের মতোই আছে। সেই কাদেরই এখন এমন কিছু কথা বললেন যে যারা অতি বিপ্লবী সেজেছেন, যারা অতি কথা এখন বলছেন, আন্দোলনকে নিজেদের কাছে কুক্ষিগত করে ফেলেছেন, তাদের বিরুদ্ধে এমন কিছু কথা বলেছেন আমি দেখতে পাচ্ছি তারা এখন পর্যন্ত কোনো রিয়াকশানই দিতে পারেননি। অর্থাৎ কাদেরের এই কথাগুলো খণ্ডানোর অবস্থা সম্ভবত তাদের কাছে নেই। এবং আব্দুল কাদের এই সাক্ষাৎকারটি প্রথম আলোতে দিয়েছেন এবং তিনি প্রথম আলোতে এসেই এই কথাটি বলেছেন। এখানে স্পষ্ট হয়ে যায় এই আন্দোলনে হাসনাত এবং সার্জিসের ভূমিকা কী ছিল। তাদেরকে যে ছাত্রলীগ কানেক্টেড বলা হয়, সেই অভিযোগগুলো আরও দিনে দিনে স্পষ্ট হচ্ছে এবং অনেকেই বলে থাকেন তারা সবচেয়ে বড় বিপ্লবী। হাসনাত আব্দুল্লাহর সেই ঝাঁঝালো বক্তব্য, তার যে কথাবার্তা, আওয়ামী লীগ নিষেধাজ্ঞার যে গৌরব তিনি অর্জন করেছেন, সব মিলিয়ে তিনি তো আর মাটিতে নেই। তাকে মাটিতে নামানোর জাস্ট একটা উপায় দেখিয়ে দিলেন বা জাস্ট একটা বার্তা দিলেন এই আব্দুল কাদের, সমন্বয়ক আব্দুল কাদের। আসসালামু আলাইকুম। রাত পরে গোপালগঞ্জে কি হতে পারে বা কি ধরনের সিচুয়েশন ওখানে, নিশ্চয়ই বাংলাদেশি গোয়েন্দাদের কাছে বিশেষ কোনো তথ্য আছে না। তথ্য না থাকলে এত বড় মহাসমারোহে গোপালগঞ্জ প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। দেখেন, এনসিপি তো আর যাওয়ার সাহসই করেনি, গোপালগঞ্জে যাওয়ার তারা নামও নেয়নি। কিন্তু তারপরেও কোথায় যেন আপনার একটা ভেতর ভেতর একটা কোনো কেউ ফনা তুলছে, কোনো খুব দীর্ঘ গরম নিঃশ্বাস, সেরকম কোনো পরিস্থিতি গোপালগঞ্জে ছাত্রলীগের একটা মিছিল দেখা গেছে, নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, এবং লোকসংখ্যা চোখে পড়ার মতন। ঘটনা কি? ঘটনা খুব সিম্পল। এর আগের বছর এনসিপি কিংস পার্টি তাদের কিং এর দয়ায় এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গোপালগঞ্জে গিয়েছিল, আপনাদের মনে আছে। এবং গোপালগঞ্জে আমরা সেই গত বছরও রাতের বেলায় এই 15 জুলাই আমরা একটা কন্টেন্ট করেছিলাম এনসিপির গোপালগঞ্জ যাওয়া হলে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। সেই গোপালগঞ্জে এনসিপির জন্য গোপালগঞ্জ, যতদিন এনসিপি নামে এই দলটা আছে, যতদিন, মানে খুব বেশি দিন থাকার কথা না, এই ততদিন গোপালগঞ্জ তাদের কাছে একটা দুঃস্বপ্ন হয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। সবশেষ খবর যেটা পাওয়া গেছে সেই খবর হলো গোপালগঞ্জে শুধু পুলিশ এবং র্যাব দিয়ে হচ্ছে না, সেখানে 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং 5 প্লাটুন বিজিবি বুধবার 15 জুলাই সকাল থেকে গোপালগঞ্জে টহল দিচ্ছে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। কি হতে যাচ্ছে গোপালগঞ্জে কি হাজার হাজার লক্ষ আওয়ামী লীগ বের হয়ে যাবে 16 জুলাই উপলক্ষে, বা বড় কোনো অঘটন তৈরি হবে? তো গোপালগঞ্জ থেকে কোনো বিশেষ পরিকল্পনা কি আছে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের? কারণ আওয়ামী লীগের তীর্থস্থান যদি বলা হয়, তীর্থভূমি যদি বলা হয়, তাহলে সেটা হলো গোপালগঞ্জের ঘরে ঘরে আওয়ামী লীগের ঘাঁটি। আওয়ামী লীগের সময়ে এই কথা তো বলা হতো যে গোপালী, বেগম খালেদা জিয়ার মুখ দিয়েও এই গোপালী শব্দটা বের হয়েছিল। গোপালগঞ্জের মানুষ গোপালগঞ্জে
সত্যিকার অর্থেই ধরেন স্বাধীনতার পরে যে সিচুয়েশন ছিল, গোপালগঞ্জ থেকে একদিনে ঢাকায় আসা যেত না, ঢাকার সাথে সড়ক যোগাযোগ এটা কল্পনার বাইরে ছিল। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসছে, গোপালগঞ্জ এখন হাতের নাগালে, 2 থেকে 3 ঘন্টা লাগে গোপালগঞ্জ যেতে। এবং আরো যেটা সিগনিফিক্যান্ট সেটা হলো যে এই যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে আসবেন ডিসেম্বরে, তার পরিকল্পনার মধ্যে আছে যে তিনি বেনাপোল দিয়ে ঢুকে তিনি পদ্মা সেতু হয়ে ঢাকায় আসতে চান। হবে কি হবে না এটা পরের ব্যাপার। সেই ক্ষেত্রেও গোপালগঞ্জের একটা সাপোর্টের ব্যাপার আছে, কারণ পদ্মা সেতু দিয়ে যদি শেখ হাসিনা আসেন, এই গোপালগঞ্জ, বৃহত্তর গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর এই অঞ্চলের মানুষরা যদি ভিড় করে শেখ হাসিনার রাস্তায়, তাহলে এটা তো নিঃসন্দেহে যে একটা জেলায় যে পরিমাণ অন্যান্য জেলায় আওয়ামী লীগ কর্মী সমর্থক আছে, গোপালগঞ্জের ঘরে ঘরে আওয়ামী লীগের কর্মী সমর্থক। এখন সেখানে কি সিচুয়েশন 16 জুলাই উপলক্ষে? 16 জুলাই উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে বছর পূর্তি উপলক্ষে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি শুরুতেই বলেছি নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো একটা তথ্য আছে, গোয়েন্দাদের কাছে কোনো একটা তথ্য আছে যে 16 জুলাই যেহেতু গোপালগঞ্জের 5-6 জন মানুষের প্রাণ গিয়েছিল গত বছর, তারা একটা রিয়েক্ট করতেই পারে এবং এই প্রাণ যাওয়ার কোনো জবাব বাংলাদেশ সরকার দেয়নি। বাংলাদেশ সরকার পাখির মতন গুলি করে মানুষগুলোকে তখন মেরেছিল এবং ঢাকা থেকে সেন্ট্রালি সেই কিংস পার্টি, ইউনূসের সরকার, ইউনূসের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, আসিফ নজরুল্লাহ পুলিশ হেডকোয়ার্টারে বসে সেখানে মৃত্যু মানুষের নিশ্চিত করেছিল। সেজন্যই কি জ্বলে উঠবে গোপালগঞ্জ, এরকম কোনো আভাস আছে কি? আরেকটা বিষয়, আওয়ামী লীগ যদি নিঃশ্বাস ফেললেই বিজিবি এবং আর্মি নামাতে হয়, তাহলে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক বলার জায়গাটা কোথায় হলো? 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। এবার গোপালগঞ্জে আওয়ামী লীগকে প্রতিরোধের জন্য বিজিবি মোতায়েন করতে হলো। সরকারের মাত্র 5 মাস, এই 5 মাসে এই যদি হয় অবস্থা, তাহলে আসলে শেখ হাসিনা যদি আসে, আসুক না আসুক, 1 বছর বাদে, 2 বছর বাদে, 3 বছর বাদে, যতই হুঙ্কার দিক জামাত এনসিপি ওয়ালারা, যতই চিৎকার চেঁচামেচি করুক, বা যতই ওই ব্যারিস্টার শাহরিয়ার বলুক যে আওয়ামী লীগ নামতে পারবে না, আওয়ামী লীগকে কি ট্যাকেল দিতে দিতে সরকারের একটা বড় শ্রম মেধা সময় যাবে? এই প্রশ্ন উঠতেই পারে। এবং আমি বলছি যে গোপালগঞ্জ নিয়ে নিশ্চয়ই বাড়তি কোনো ধরনের তথ্যের ভিত্তিতে আজকে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার সমাধি ওখানে, এবং সেই সমাধিতে এই যে 2টা বছর এনসিপি ওয়ালারা এত কিছু করলো, মাঝে মধ্যে নাম নিয়েছে যে তারা টুঙ্গিপাড়া উড়িয়ে দিবে, গুড়িয়ে দিবে, এখনো এই স্বপ্নের কথা বলে। কিন্তু টুঙ্গিপাড়া কেন, টুঙ্গিপাড়ার আশপাশ গোপালগঞ্জ সদরে যেতেই তো তাদের প্রিয় পার্টি এনসিপির তাহি অবস্থা হয়েছিল, তাদেরকে সেনাবাহিনী গিয়ে বিশেষ যানে করে, পিসিতে করে তাদেরকে ফিরিয়ে আনতে হয়েছে। এবার যদিও নাম নেয়নি গোপালগঞ্জের এনসিপি, কিন্তু নেই আওয়ামী লীগ, নেই এনসিপি, তারপরেও কি ধরনের একটা ভয়ঙ্কর পরিবেশ, ভীতিকর পরিবেশ গোপালগঞ্জে, গোমট থমথমে অবস্থা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।